কাজ করছে, সেহেতু নারী প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই শিক্ষার বিষয়টির জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়, সে বিষয়ে তারা যত্নবান হবেন। এছাড়া আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা সবাই জানি এবছর বাংলাদেশ সরকার কিন্তু প্রচুর পরিমাণ পাঠ্যপুস্তক প্রকাশনা করেছে এবং এই সমস্ত পাঠ্যপুস্তক প্রতিটি শিক্ষার্থীর হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি পাঠ্যপুস্তক তৈরি করা হয়নি একজন শিক্ষার্থীর জন্য যারা দৃষ্টি প্রতিবন্ধী, যাদের ব্রেইলে বুক দরকার আছে। আমাদের সরকারকে অবশ্যই এই বিষয়টিতে মনোযোগী হতে হবে, অবশ্যই হতে হবে। আমি এ বিষয়ে আরো অনেক কথা আছে, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না। আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যেতে চাচ্ছি। এখানে আমাদের নির্বাহী পরিচালক মহোদয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল উপস্থিত আছেন। স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আমরা সবাই স্টিফেন হকিংসের কথা জানি, যার সমস্ত দেহ প্রতিবন্ধিতা আক্রান্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র দুটি চোখ বিজ্ঞান এবং প্রযুক্তিতে ব্যবহারের মাধ্যমে তিনি বিশ্বের বিজ্ঞানের জগতে শীর্ষ অবস্থান করছেন। আমাদের বাংলাদেশে যে সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তিগত উপকরণ ব্যবহার করা হবে, সে সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তিগত উপকরণ যেন প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারিক জীবনে এবং তাদের শিক্ষা জীবনে প্রয়োগ সম্ভব হয়, সে বিষয়ে আপনারা যত্নবান হবেন। সেই জন্য যদি প্রয়োজন হয় আমরা আপনাদের সাথে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর আপনাদের সাথে আছি। আমরা আমাদের প্রয়োজনগুলো, আমাদের চাহিদাগুলো আপনাদেরকে বোঝাবো। আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশে প্রতিবন্ধী নারীদের প্রতি যে নির্যাতন ও বৈষম্য রয়েছে, সেটা এতটাই প্রগাঢ় যে আমি এতদিন কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। বিষয়টি হচ্ছে, আমরা বারবার বলছি নীতিমালা এবং আইনে প্রতিবন্ধী নারীদের বিষয়টি আলাদাভাবে আনা দরকার নেই, কিন্তু আসলে দরকার আছে। এই কারণে প্রতিবন্ধিতার কারণে প্রতিবন্ধী নারীরা নির্যাতিত হলে তাদের বিষয়গুলো তারা উপস্থাপন করতে হবে আদালতে। আদালত তাদের ক্ষেত্রে কি ঘটেছে সেটা কিন্তু উপস্থাপিত হবে না। যেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন এলাকায় বাক শ্রবণ এবং মানসিক বুদ্ধি প্রতিবন্ধী নারীরা নির্যাতিত হওয়ার পরে কোর্টে তাদের কথাগুলো শোনা হচ্ছে না, তাদের ভাষ্যগুলো শোনা হচ্ছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা তাদের আইনগত যে ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমি একটি যে ছোট্ট একটা ঘটনার কথা, আমি ডিটেলসে যাবো না, সেটা বলবো। আমাদের সাতক্ষীরাতে আমরা 2009 নভেম্বর ঘটনাটা, একটা বাকশ্রবণ প্রতিবন্ধী মেয়েকে, কিশোরীকে, তাকে ধর্ষণ করা হয়েছে, সে অন্তঃসত্ত্ব হয়েছে, এরপর তাকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপিং করে তার বাচ্চাটা অ্যাবর্শন করে দেওয়া হয়েছে। এই যে তার উপরে ধারাবাহিকভাবে কতগুলো নির্যাতন হয়েছে, এই নির্যাতনের পরেও কিন্তু সে তার বিচার পায়নি। তার মামলাটা হয়েছিল, কেস চলছিল, আসামি পক্ষ অর্থশালী হওয়ার কারণে, বিত্তশালী হওয়ার কারণে সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন থেকে 561 ধারায় কোয়াশমেন্ট করে এই মামলাটি স্থগিত করে রেখেছে। প্রার্থী হচ্ছে, সে নির্বাচন করবে, আরো বিত্তশালী হবে, আর ওই প্রতিবন্ধী মেয়েটি সে আরো নির্যাতিত হবে। আমি গভর্নমেন্টকে, সরকারকে বলতে চাইবো যে আমাদের নারীদের, বিশেষ করে প্রতিবন্ধী নারীদের প্রতিবন্ধিতার কারণে যে সমস্ত সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো উত্তরণের জন্য, তাদেরকে সমাজের মূল স্রোতধারায় আনার জন্য যে বিষয়গুলোতে নজর দেওয়া দরকার, সে বিষয়গুলো খুব আর্জেন্ট, খুব ইমার্জেন্সি। ধন্যবাদ সবাইকে। এবং সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের প্রেসিডেন্ট। আমি ধন্যবাদ দিতে চাই এবং অভিনন্দন দিতে চাই যে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, বিশেষ করে স্টেট মিনিস্টার ডক্টর শারমিন চৌধুরী এমপি এরকম একটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে একটা উদ্যোগ নিয়েছেন এই সেমিনার। আমি দুইটা পয়েন্টে এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই। থ্রু ফেসবুক এই যে মেয়েরা যে নির্যাতনের শিকার হচ্ছে, বিশেষ করে মোবাইল ফোনে অনেক দেখা যাচ্ছে মোবাইল ফোন ইউজাররা অনেক সময় মেয়েদের ফোন করে নানান রকম মেসেজ তো পাঠাচ্ছে খারাপ প্লাস নানান রকম ভাবে আলাপ আলোচনার মাধ্যমে কনভিন্স করে দেয়। মহিলা বিষয়ক অধিদপ্তর আন্তর্জাতিক নারী দিবস 2011 এবং শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে আমি একটা প্রস্তাব রাখতে চাই। সেটা হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকের। আমরা যখন অফিসে যাওয়া আসা করি, বিভিন্ন সময় দেখা যায় যে আমরা যখন অফিসের গাড়ি অ্যাভেল করতে পারি না,
তখন আমরা যখন বাসে যাওয়া আসা করি তখন দেখা যায় যে বাসে সিট না থাকলে আমাদের নেয় না। বিশেষ করে লোকাল বাসগুলাতে, হয়তোবা আমরা লোকাল বাসে চড়ি না, বাট যারা লো পেইড ওয়ার্কার তারা লোকাল বাসগুলাতে চলাফেরা করে, তখন তাদের নেওয়া হয় না যে তোমাদের সিট নেই। বাট মহিলাদের জন্য যে 5টি বা 6টি আসন সংরক্ষিত থাকে সেখানে পুরুষরা বসে থাকে, কিন্তু মহিলাদের নেওয়া হয় না। এ বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে লোকাল বাসগুলাতে নারীর আসন সংখ্যা সংরক্ষিত করা, পাশাপাশি যেসব সিটিং সার্ভিস বাসগুলো আছে সেখানে নারীদের জন্য অনলি 9টা আসন সংরক্ষিত, এই আসন সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। আপনি এই মাইকটা এখানে, মাইক এখানে আছে। আমি রাশেদা পর যে এডুকেশনের প্রবন্ধটা লিখেছেন, আমি অনেক ধন্যবাদ। উনি কয়েকবারই প্রতিবন্ধী নারীদের কথা বলেছে, বৃষ্টি অনেকগুলি কথা বলে ফেলেছে, যেগুলো বলেনি আমি সেই জায়গাগুলোতে একটু বলতে চাই। আমরা সরকার ঘোষণা দিয়েছে যে প্রতিবন্ধী শিশুদের অ্যাক্সেসিবিলিটির জন্য এডুকেশনে আসার জন্য এডুকেশনে ভর্তি হচ্ছে, কিন্তু যেটা আপনারা নিজেরাও গিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে টিচাররা তাদের হ্যান্ডেল করতে পারছেন না। বলছে যে আপা আমাদের ভর্তি করতে বলেছে, আমরা ভর্তি করেছি, কিন্তু আমরা হাউ টু হ্যান্ডেল দিস চিলড্রেন আমরা জানি না, এবং কি ম্যাটেরিয়ালসে আমরা ওদের শিখাবো। একজন বাকশ্রবণ প্রতিবন্ধী বাচ্চাকে উনি কিভাবে অঙ্ক করাবে এটা সে জানে না। প্লাস যে এই প্রতিবন্ধী মানুষের জন্য যে ম্যাটেরিয়ালস লাগবে, এডুকেশনের আরো কিছু ভিন্ন ম্যাটেরিয়ালস লাগবে, এগুলো তৈরি হয়নি। এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে চাই বা কাজ করতে সরকার করে, আমি মনে হয় এই জায়গায় একটু সরকারের দৃষ্টি দেওয়া দরকার। আরেকটা হচ্ছে যে শিক্ষাটা, প্রতিবন্ধী মানুষের শিক্ষা এখনো সোশ্যাল ওয়েলফেয়ার দেখে, এটা একটু আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায়। আরেকটা হচ্ছে যে যত কিছু দেখবেন সবারই তথ্য উপাত্ত আছে, প্রতিবন্ধী মানুষের তথ্য উপাত্ত জায়গাটাও আমি আসলে দেখতে চাই। আরেকটা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষ যখন উচ্চ ক্ষেত্রে শিক্ষায় যায় সেখানেও তারা ভায়োলেন্সের শিকার হয়। আমি জানি না আপনারা কেউ পেপারে দেখেছেন কিনা, গত 2 মাস আগে বগুড়া মেডিকেল কলেজের একটি ছেলে আত্মহত্যা করেছে, শুধুমাত্র তার তোতলামির জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে টিচারদের টিজিং এর কারণে। যেখানে একটা ছেলে, মেধাবী ছেলে ডাক্তারিতে ভর্তি হয়, তারপরে টিচাররা তাকে টিজ করে এবং সে আত্মহত্যা করে, স্টিল এটা কেস হয়নি। এবং আমি ডেইলি স্টার, প্রথম আলো অনেকগুলা পত্রিকায় এসেছে এবং আমরা এটা নিয়ে অনেকগুলা কিছু করেছি। আর যে আইসিটি নিয়ে যে কথা বলেছেন, আমি ওনাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা এখন পর্যন্ত কোনো সফটওয়্যার তৈরি করতে পেরেছেন কিনা? কারণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিন্তু এই সফটওয়্যার নিয়ে বিভিন্ন অফিস আদালতে কাজ করে। সে জায়গায় যদি এই সফটওয়্যারগুলি আরেকটু অ্যাভেলেবেল করেন বাংলা, ইংলিশ, তাহলে আমার মনে হয় অনেক প্রতিবন্ধী মানুষ চাকরি পাবে বিভিন্ন সংস্থায়। আরেকটা জিনিস যেটা আমি জানি না, আপনারা অনেকে জানেন নিশ্চয়ই, ফোনের গ্রামীণ ফোন এখন পর্যন্ত এই অ্যাভেলেবিলিটি দিচ্ছে না, এবং অন্যান্য কোম্পানিগুলি হয়তো দিচ্ছে। যারা আসলে দৃষ্টি প্রতিবন্ধী তারা কিন্তু আসলে সব শোনার মাধ্যমে ব্যবহার করেন, তার মোবাইলে ব্যালেন্স আছে কিনা, সেটা করতে পারছে কিনা। এই জায়গায় যদি আমরা সরকারের ওই জায়গাগুলোতে প্রতিবন্ধী মানুষের জন্য অ্যাক্সেসিবিলিটি করে সব জায়গায়, সেটা আমার মনে হয় সরকারের সেই জায়গাটাও দৃষ্টি দেওয়া দরকার। ভায়োলেন্সের কথা মিষ্টি বলেছে, এই জায়গাগুলোতে আমরা প্রতিবন্ধী নারীদের যে ভায়োলেন্সগুলি হচ্ছে সেখানে যদি বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়, যেটাও বলেছে একটা কেসের কথা। আমি আরেকটা কেস নিয়ে আজকে 3 বছর ধরে নড়ছি, গাজীপুরে আসা যাওয়া করি, এবং সেই গরিব মানুষ মাটির ঘরে থাকে, কমলার বাবা, সেও বাকশ্রবণ প্রতিবন্ধী, তাকেও মেরে ফেলা হয়েছে প্রেগনেন্ট করার পরে, তাকেও অ্যাবর্শন করার পরে। আমি নিজেও গাজীপুরে লিগাল এইড ফান্ডের ওখানে গেছি এবং আমি কতবার থানায় গেছি আমি তাও আপনাদের বলতে পারবো না, কিন্তু তারপরও চার্জশিটে কিন্তু ওইভাবে আসে না। প্রভাবশালীদের এমন কর্তৃত্ব থাকে যে আমরা সেখানে আসলে অসহায় হয়ে পড়ি। সেই জায়গায় আমি মনে করি আপনারা সরকারের এই জায়গায় দৃষ্টি দেওয়া দরকার, বা কিভাবে আইন ব্যবস্থাগুলো আরো ভালো পেতে পারে। ধন্যবাদ। এই সাইড থেকে একজন প্লিজ, আপনি। শুভেচ্ছা সবাইকে। এবং আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো যে আমরা নারী উন্নয়ন নীতিমালা পেলাম, এবং আমাদের আয়শা আপা কথাতে বলেছেন যে এটা মানে আইনগতভাবে এবং এটার বাস্তবায়নের জায়গাটা। তো আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে যে বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে সরকার যেহেতু নীতিমালা গ্রহণ করেছে, কিন্তু আমরা যখন বিভিন্ন মন্ত্রণালয়ের এই নীতিমালাগুলোকে ভিত্তি করে
আমরা জানি যে মন্ত্রণালয়গুলো এবং বিভিন্ন অধিদপ্তর কাজ করে, তাদের অ্যালোকেশন অফ বিজনেসে এই জিনিসটা না থাকলে তারা আসলে দায়বদ্ধ না এবং করে না। তো আমি মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, এবং আমরা জানি যে 45টা মন্ত্রণালয় আছে এবং সেখানে অ্যালোকেশন অফ বিজনেসের মধ্যে জেন্ডার ইস্যুটাকে ইন্টিগ্রেট করার ব্যাপারটা উনি মনোযোগী হবেন। আমরা দেখেছি কিছুদিন আগে যে 7টা মন্ত্রণালয়ের এই অ্যালোকেশন অফ বিজনেসকে রিভিউ করে সেখানে বেশ কিছু রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। 7টা মন্ত্রণালয় রিকমেন্ডেশন তৈরি করা হয়েছে এবং ইস্যুটা নিয়ে অবশ্যই তাদের কাছে যাবে। তো আমি এই ইস্যুটাকে মানে মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার নামটা বললে আমাদের সুবিধা হয়, রেপোর্টার লিখতেছেন তো। আমি শিরিন বানু মিথিল, প্রি প্রেস থেকে এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখান থেকে আমরা একজন নিব প্লিজ। বিশ্বাস, কাজ করি শাড়ি এনজিওতে নির্বাহী পরিচালক হিসাবে। আমি রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাচ্ছি, সরকারকে ধন্যবাদ জানাই যে 6 মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন কর্মজীবী মেয়েদের জন্য। কিন্তু সাথে সাথে আমি আরেকটা আবেদন রাখতে চাই, আমরা কাজ করি হরিজনদের সাথে, মানে ঝাড়ুদার সম্প্রদায় এবং ঋষি সম্প্রদায়ের সাথে। ঝাড়ুদার মেয়েদের মাতৃত্বকালীন ছুটি নাই। আমি এই বিষয়টি মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের ব্যবস্থা নেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে সব জায়গাগুলোতে বলেছে যে 98% শিক্ষার হার সরকার বলেছে গবেষণায় যে মোটামুটি নিশ্চিত হয়েছে, কিন্তু আমরা কাজ করি যাদের সাথে হরিজন সম্প্রদায়, সে সুইপার এবং ঋষি, তাদের মধ্যে শতকরা 5% শিক্ষা নাই এবং তাদের সংখ্যা বাংলাদেশে 70 লাখের মতো। ঢাকা শহরেই শুধু রয়েছে ঋষিদের 28টা পাড়া এবং তাদের নিজস্ব এগুলা, এবং সুইপারদের 27টা পল্লী। এইখানে ঢাকা শহরে এদের লক্ষাধিক জনগোষ্ঠী, এদের কোনো শিক্ষা নাই, এদের কোনো ধরনের প্রশিক্ষণ নাই, এবং কোথায় কি সংখ্যায় কি অবস্থায় তারা রয়েছে সে সংক্রান্ত কোনো পরিসংখ্যান নাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আদমশুমারি পর্যবেক্ষণ উদ্যোগ নামে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা প্রচারণা চালাচ্ছি যে এই যে আদমশুমারি আসছে সেই শুমারিতে কোথায় কি পরিমাণ হরিজন, ঋষি সম্প্রদায়, মান্তা, তারপরে আপনার যারা বেদে, এই ধরনের প্রায় 27টা সম্প্রদায় রয়েছে যাদের কোনো স্ট্যাটিস্টিক সরকারের কাছে নাই। এরা বিভিন্ন জায়গায় গুচ্ছ গুচ্ছ আকারে বাস করে। তাদের যে মানবেতর জীবন সে সম্পর্কে এই হাউসে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকেরই জীবনের অভিজ্ঞতা আছে, তারা প্রত্যেকেই জানেন, কিন্তু তাদের সম্পর্কে যেহেতু কোনো পরিসংখ্যান নাই, তাদের কোনো তথ্য নাই, তাই তাদের নিয়ে সরকার কোনো পরিকল্পনা করতে পারছে না এবং করছেও না। আপনাদের মাধ্যমে আমি সরকারকে সেই আবেদন রাখবো যে সরকার যেন এদের আদমশুমারিতে নিয়ে আসে, অথবা পরবর্তী যে প্রফেশনাল যে হবে, যে পেশাভিত্তিক যে শুমারি হবে, সেখানটায় নিয়ে এসে তাদের অবস্থান নির্ণয় করে তাদের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে। ধন্যবাদ। প্লিজ আমরা এখান থেকে পিছনে আপনার হাত প্লিজ। হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে, আমি সেখানকার একজন সুবিধাভোগী শিশু। তো আমি তো বস্তি এলাকায় থেকে এসেছি, তো ওখানকার অনেক কিছুই আমি জানি। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সরকার যেন আমাদের বস্তি এলাকার যে মেয়ে, শিশু এবং নারীদের প্রতিবন্ধকতা আছে এগুলি বিশেষভাবে একটু নজর দিয়ে দেখে, কারণ তারা ওই বস্তি এলাকায় খুবই অসুবিধার মধ্যে আছে, যেগুলি তাদের জীবনে তারা কাটিয়ে উঠতে অনেক কষ্ট করে। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আমাদের উপরে সরকার যেন আমাদের এই নিচু নারীদের উন্নয়নে এদের প্রতিবন্ধকতাগুলো দূর করতে একটু বিশেষভাবে দৃষ্টি রাখেন। থ্যাংক ইউ। আপনারা যারা আলোচনা করছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা আলোচনা অংশগ্রহণ করতে পারেন তাদেরকে ধন্যবাদ।